যেখানে জনগণ ভোট দিতে যায় নাই, উপজেলা নির্বাচনে কে যাবে? তারপরেও সরকার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাচনে ভোট বাড়ানোর চেষ্টা করছে। কিভাবে? তারা জানে বিরোধী দলের নেতাদেরকে চাপ দিলে, টোপ দিলে যে আপনার মামলা কিছুটা প্রত্যাহার হবে। লোকাল আওয়ামী লীগের নেতাদের দিয়ে চাপ দেওয়াচ্ছে যে আপনি যদি ওর পক্ষে নির্বাচনে নামেন, আপনি এইখানে রাজনীতি করবেন, আপনারটা আবার আমরা দেখব। এইভাবে একটা চাপ তৈরি করে, সমঝোতা করে তাদেরকে কিছুটা বাধ্য করা হচ্ছে লোকাল পর্যায়ে। আমি বেশ আগ্রহ নিয়ে খোঁজ দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমার উপজেলায় খোঁজ দিলাম কি হচ্ছে উপজেলায়। আওয়ামী লীগের মধ্যেই, সব তো আওয়ামী লীগের মধ্যেই প্রার্থী। তাই বলছে এমপি যারে দিছে ওর তো নানান ধরনের কেলেঙ্কারি আছে, তার চেয়ে একজন মেয়ে মানুষ আছে, মন্দের ভালো সে বেটার। তো এখন তার পক্ষে আবার বিরোধী দলের লোকজনকে চাপ দিচ্ছে যে লোকালি নির্বাচন করার জন্য। এইটা মোটামুটি বোধহয় অনেক জায়গায় হচ্ছে। এখন উপজেলা জাতীয় নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই, স্বাভাবিকভাবে তাহলে উপজেলা নির্বাচনে আপনি আপনার কোনো মূল্য আছে? আপনার ভোট দেওয়া না দেওয়া কোনো ম্যাটার করে না। আমার আলোচনার একটু ভিন্ন দিকের, অনেকের বিপরীত অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সবকিছু একটা মোমেন্টাম আছে, গল্পের একটা ক্লাইম্যাক্স আছে। ক্লাইম্যাক্স তো মানে সর্বোচ্চ চূড়ায় আপনি উঠেছেন, তারপরে এটা আস্তে আস্তে যখন ক্লাইম্যাক্স ওঠে তারপর আবার একটা ফল করে। তো নির্বাচন বর্জন একটা মোমেন্টামে নির্বাচন বর্জন করে, কিংবা অসহযোগ আন্দোলন আমরা যেটা লাস্টে করেছিলাম, যে যখন আন্দোলনের একেবারে তুঙ্গে, সেই সময় আমরা সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অসহযোগ আন্দোলন করি। কিন্তু আমরা যে অসহযোগ আন্দোলন দিয়েছি সেটাও সঠিক সময়ে আমরা পালন করেছি। যাই হোক, বিরোধীরা সেটাও সঠিক সময় অসহযোগ আন্দোলন আমরা দিতে পারিনি। আর এখন নির্বাচনে যে বর্জন যদি আমরা করতেই থাকি, তাহলে আমাদের অর্জনটা কি? অর্জন আছে যদি আমরা নির্বাচন বর্জন করে এই জনগণের যে ক্ষোভ, জনগণের যে মানে আপনার এই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সরকারের প্রতি যে বিদ্বেষ, সেটাকে যদি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থানে রূপ দিতে পারি, তাহলে নির্বাচন বর্জন করা সার্থক। এখন আমরা যদি বছরের পর বছর, তো সরকার অলরেডি সরকার গঠন করেছে, বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। 14 সালেও তারা বিনা ভোটের নির্বাচনে 5 বছর পার করে দিয়েছে। তাহলে এখন যদি আবার 5 বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি, তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাওয়া। আমি বাস্তবতা নিরিখে কথা বলছি। এই উপজেলা নির্বাচনে দাঁড়াইলে আমার দল থেকে 2-4টা চেয়ারম্যান হইতো কিনা সন্দেহ আছে। আবার অনেক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, টাকাওয়ালা, বেশিওয়ালা, প্রশাসনওয়ালা, তাদের বিরুদ্ধে দাঁড়াতো কিনা তাও সন্দেহ। কিন্তু আমি বলছি যে আমি দাঁড়ানোর জন্য আগ্রহী, আমি সেটা না। এখানে যারা বিরোধী দল আছে, আমরা যে আন্দোলনটা করেছিলাম নির্বাচনের পরে, এখন পর্যন্ত ওই ধরনের কোনো স্পষ্ট দিক নির্দেশনা, আন্দোলনের কোনো প্রেক্ষাপট ওই অর্থে দেখতে পাচ্ছি না। সেজন্য ক্ষোভ নিয়ে, আক্ষেপ থেকেও কিছু কথা বলছি। জাতীয় নেতৃবৃন্দ আছেন, যার যার দলীয় ফ্রমে আলোচনা করবেন এবং একটা জাতীয় আমরা সিদ্ধান্তের দিকে যাব। একই সাথে আমি এটা বলবো, আজকে আমি এইখানে অনেকগুলো দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, মূলধারার বোধহয় একটা মিডিয়া নাই। তাহলে এই জাতীয় নেতৃবৃন্দ যে কথা বলবে, সেটা মিডিয়া প্রচার করবে না, ওই সেন্সে প্রচার করছে না। কিংবা দেশ জাতির সামনে এই কথাগুলো, তাদের কনসার্নটা আসুক, এইটা মিডিয়া প্রচার করবে না। কারণ মিডিয়া ইস্টাবলিশমেন্টের 2টা ভাগে বিভক্ত, 2টা দল কেন্দ্রিক বিভক্ত। তার বাইরের কোন প্ল্যাটফর্ম, তার বাইরের মানুষের চিন্তা ভাবনার বিকাশ তারা করতে চায় না। আজকে আমি একটা বিষয় খুবই উদ্বিগ্ন, যে আজকে আপনারা চিন্তা করছেন যে সমাজে আমাদের কি ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন, একই পরিবারের মধ্যে মামলা, মকদ্দমা, হামলা, ভাই যুবলীগ করে, আরেক ভাই বিএনপি করে, আরেক ভাই জামাত করে, এগুলো নিয়ে সেখানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছেন ছাত্ররা একটা র্যালি বের করেছে। আমার বলে, ভাই তুমি কি করলা, তুমি ছাত্রদের নিয়ে আন্দোলন করো। আমি তো এখন ছাত্র না, 5 বছর আগে ছাত্র, তো আমি কি আজুবই হবো ক্যাম্পাসে পড়ে থেকে? ডাকসুর বিবেচ 19 সালেই মাস্টার শেষ হয়ে গেছে, তারপর আমি ক্যাম্পাসে পড়ে থাকবো কেন? তো আজকে ছাত্রদের এই অবস্থা বলছি, যেখানে যুক্তরাষ্ট্রের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে এই অবস্থা হয়, সেখানে আমাদের দেশের কোনো প্রতিক্রিয়া নাই। এখন আমরা বিচার বিভাগের দিকে যদি তাকান, বিচার বিভাগ এখন ভিন্ন মত ত্রুটি চেপে ধরার জন্য আইনকে ব্যবহার করছে। বিচার বিভাগ অনেক ক্ষেত্রে
হস্তক্ষেপ করছে, আমাদেরকে ঘোরাচ্ছে আদালতের বারান্দায় বারান্দায়, লাঞ্ছিত করছে, অপমান করছে বিরোধী দলের নেতাদের। বিচার বিভাগ নিয়ে কথা বলতে পারবেন না। আছে কিছু এই দেশে বিচার বিভাগ, যেখানে একটা প্রধান বিচারপতি বলে যে রায় আসে বঙ্গভবন গণভবন থেকে, কার্যত এত সুশীলগিরি করছে আপনার উকিলরা করবে আদালতে, যে হুজুর হুজুর বলতে বলতে মানে অবস্থা কাহিল হয়ে যায়। আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রশাসন, একটা জায়গা নাই। তো আমার সর্বশেষ একটা আতঙ্কের জায়গা হচ্ছিল রাশেদ প্রধানকে দেখে। তার বাবা কিন্তু অলওয়েজ ভারতের বিরুদ্ধে একটা বারুদ ছিল, যেই কারণে যেই দলের সাথে আন্দোলন করেছে তারাও এমপি বানায় নাই। কারণ ভারতের কনসার্ন যে এইরকম লোককে সংসদে পাঠানো যাবে না, বেশি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। তো তার আজকে আমাদের জন্য একটা গুড লাক। অল ওভার দ্য কান্ট্রি সব লোকজন আজকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে, সারা বাংলাদেশে প্রতিবাদ করছে। যেই কারণে এই দেশের ভারতীয় এজেন্টরা, আমাদের ভাই সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ করতে গেছে, আওয়ামী লীগের পান্ডারা বাঁশ নিয়ে, আমি দেখেছি ভিডিওটা, বাঁশ নিয়ে তাকে পিটাইতে গেছে। চিন্তা করছেন, ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পান্ডারা ভারতীয় গুন্ডা হয়ে এইখানে তারা বাঁশ নিয়ে পিটাইতে দেয় এই দেশের মানুষকে। একটা এক্সপিরিয়েন্স আমার আছে। 2019 সালের 17 ডিসেম্বর ভারতে যখন এনআরসি সিএ নিয়ে আন্দোলন হয়, আমরা ইউনিভার্সিটি থেকে তার সলিডারিটি এক্সপ্রেস করে একটা প্রেস বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর আমরা পাঠ করেছি ইংরেজিতে, যে ওখানের জওহরলাল জেএনইউ থেকে শুরু করে আপনার জামিয়া বিভিন্ন ইউনিভার্সিটি আন্দোলন করছে তার সংহতি রেখে ছাত্র এটা ইয়ের জায়গা থেকে, সেইখানে আমাদের উপরে হামলা হয়েছিল। তারপরে ছাত্রলীগের শীর্ষ নেতারা আমাকে বলেছিল, ভাই দেশে এত ইস্যু, দুর্নীতি, দুঃশাসন, ওইগুলো নিয়ে তুমি কথা বলো, ভারতের ইস্যু নিয়ে তোমার কেন কথা বলা লাগবে? ভাই ভারতের ইস্যু নিয়ে কথা বলো না, কারণ ডাকসুতে আমরা পাশাপাশি বসতাম, ভারতের ইস্যু নিয়ে কথা বলা যাবে না। তো আমার এইখানে কনসার্নটা, উদ্বেগটা, শঙ্কাটা, যে আজকে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে একটা সভ্য, উদার, গণতান্ত্রিক, সারা বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত। সেই যুক্তরাষ্ট্রে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই আপনার কনই দিয়ে পুলিশ নিচে চাইপা ধরছে। তো এখন অনেকে বলছে যে তাই এইটা তো মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এটা তো ব্যক্তি স্বাধীনতার, বাক স্বাধীনতার নাই, যুক্তরাষ্ট্রের সংকট তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য, ন্যাশনাল ইন্টারেস্টের জন্য তার নিয়ম নীতি রীতিনীতিকে ধূলিসাৎ করতে পারে। ঠিক একইভাবে ইসরায়েলের জন্য করছে না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য না। আজকে ভারত যদি, যেভাবে এই দেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে, আজকে আওয়ামী লীগকে যদি বলে গুলি করে গুম করে শেষ করে দাও ওদেরকে, আমার মনে হয় শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে তাই করবে। তাই আজকে আমার এই ববি ভাইয়ের এই জন্য আলোচনার টপিকটা খুবই ভালো লেগেছে, এবং এই জন্য বলছি যে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নাই। ঘুরে দাঁড়ানোর রাস্তা আছে দুইটা। এক, জনগণকে নিয়ে রাস্তায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান গড়ে তোলা। আমার দৃঢ় বিশ্বাস এই ইস্টাবলিশমেন্টের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে জাতির প্রত্যাশা পূরণে। আজকে আমরা টেবিলে যারা আছি, এইভাবে যদি আমরা টেবিল থেকে যদি রাজপথে আমরা এইভাবে যদি পাশাপাশি দাঁড়াই, জনগণ আমাদের পেছনে এসে দাঁড়াবে। সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এইটা একটা রাস্তা আছে। আরেকটা হচ্ছে শুনতে খারাপ হয়, কিন্তু বাস্তবতা এটাই। 1975 সালের 7ই নভেম্বর সৈনিকরা যদি জিয়াউর রহমানকে মুক্ত না করত, বাংলাদেশ একটা বিপর্যয়ের দিকে যেত। কাজী এইখানে এখন অবশ্যই এই দেশে যা ঘটছে, আমাদের পুলিশ, আমাদের আর্মি, আমাদের সবারই তো কনসার্ন থাকা দরকার। আর্মির যিনি এখন মেজর আছেন, কর্নেল আছেন, ব্রিগেডিয়ার জেনারেল আছেন, রাষ্ট্রীয় প্রোটোকল ভোগ করছেন, সরকারের সিনিয়র লোক, ফোন দিলে সব থরথর করে কাঁপে। উনি কি আজীবনের চাকরিতে থাকবেন? পুলিশের যিনি আপনার এসপি আছেন, ডিসি আছেন, ইউনো আছেন, ওনারা কি আজীবন থাকবেন? ওনারা একবার ভাবছেন না। ওনাদের চোখের সামনে দৃষ্টান্ত। বেনজির সাহেবকে মানুষ এখন থুতু মারার জন্য খোঁজে, ইট মারার জন্য খোঁজে, ডিম মারার জন্য খোঁজে, টমেটো মারার জন্য খোঁজে, যে এই চোরাকে পাইলে আমরা আজকে পুলিশ প্রধান হয়ে আজকে এইভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। বিরোধী দলের নেতাদের অনেককে ডেকে টর্চার করে সম্পদ আপনার লিজিং কোম্পানি লিখে নিয়ে গেছে। অনেক উদাহরণ আছে, কিন্তু মিডিয়া আসছে না, মিডিয়া লিখবে না। কারণ পুলিশ প্রধান ছিল সেই সময়, এখন টুকটাক লিখছে। অনেকে বলছে যে ওটা তাদের মধ্যে ভাগ বাটোয়ারার সমস্যা হয়েছে, এই জন্য লিখছে। যাই হোক, বের হয়েছে তো, এইভাবে আস্তে আস্তে বের হবে। তো সেই জায়গা থেকে আমি আজকের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরকে বলবো,
একটু তাকান আপনার পেছনে যারা রিটায়ার্ড করে চলে গেছে তাদের কি অবস্থা, কেউ জিগায় না, পইরে রয়েছে। কত পুলিশ, ডিআইজি, ফিআইজি, সচিব মচিব, আমলা কামলা পইরে রয়েছে, পাত্তাও দেয় না। গ্রামের বাজারে গেলেও লোকজন কথা বলতে আসে না, ঘৃণা করে, যেটা চোর ডাকাত মাফিয়াদের সহযোগী। তো আপনারা প্রকৃত অর্থে আপনারাও চান দেশটা ভালো চলুক, আমরাও চাই। আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো দেশের ভালোর জন্য শেখ হাসিনা সরকারের পতনে এখন থেকে বিরোধীদের সাথে কাজ করেন। ধন্যবাদ।